হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, সত্য কাহিনীর ইউটিউব চ্যানেলের আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আজকের পর্বে আমরা দেখব যে বুড়ো শকুনের 8টি জ্ঞানের কথা। যে এই জ্ঞানের কথা শোনে সে কখনো গরিব থাকে না। বন্ধুরা, এক জঙ্গলে একটি শকুন ও একটি শকুনি বিশাল এক বট গাছের উপর বাস করত। একদিন শকুনি তার স্ত্রী শকুনিকে নিয়ে গাছের ডালে বসে বিশ্রাম করছিল। তখন শকুনি শকুনকে বলল, হে প্রাণনাথ, আজ আমি এমন কিছু জানতে চাই যা আপনি আমাকে কখনোই বলেননি। আজ আপনি এমন কিছু বলুন যা খুবই রোমাঞ্চকর ও জ্ঞানবর্ধক হয়। শকুন বলল, ঠিক আছে প্রিয়, আজ আমি তোমাকে এক গরিব ভাই ও এক ধনী বোনের গল্প শোনাবো। আজকের এই গল্পটি খুব মনোমুগ্ধকর এবং শিক্ষণীয় হবে এবং যার মাধ্যমে তুমি 8টি জ্ঞানের কথা জানতে পারবে। এই কথাগুলি যে শোনে সে কখনো গরিব হয় না। হে প্রিয়, বহু প্রাচীন কালের কথা। এক শহরে এক ধনী কৃষক বাস করত। সেই কৃষকের ঘরে 2 যমজ সন্তান জন্ম নেয়, একজন পুত্র এবং একজন কন্যা। কৃষক তার ছেলের নাম রাখেন রোহন আর মেয়ের নাম রাখেন কমলা। এদিকে রোহন ও কমলা ধীরে ধীরে বড় হতে লাগলো। যখন তারা বিয়ের উপযুক্ত হয় তখন কৃষকের নিজের সন্তানদের বিয়ে নিয়ে চিন্তা হয়ে পড়ে। একদিন কৃষক কোনো এক কাজের জন্য পাশের এক শহরে চলে যায়। সেখানে গিয়ে এক ব্যবসায়ী পুত্র তার খুব পছন্দ হয় এবং সেই ব্যবসায়ী পুত্রের সঙ্গে নিজের মেয়ে কমলার বিয়ে দেয়। এইভাবে কমলা নিজের বাবার বাড়ি থেকে বিদায় নিয়ে শ্বশুর বাড়ি চলে যায়। এদিকে মেয়েকে বিদায় দেওয়ার পর কৃষক নিজের ছেলের বিয়ে নিয়ে ভাবতে শুরু করে। বন্ধুরা, শকুন তার স্ত্রীকে বলে, হে প্রিয়, ভগবানের লীলা বড়ই বিচিত্র। তিনি কখন কাকে গরিব বানিয়ে দেয় আর কখন কাকে ধনী করে তোলেন তা কেউ বলতে পারে না। সেই ধনী কৃষকের সঙ্গেও কিছু এমন হয়েছিল। একদিন কৃষক এক ভয়ানক রোগে আক্রান্ত হয়। তার পুত্র যখন পিতার এমন অবস্থা দেখে তখন সে গভীর শোকে ভেঙে পড়ে। এরপর সে ভালো ভালো ডাক্তারদের কাছে তার চিকিৎসা করায় এবং সবচেয়ে দামি ওষুধপত্র নিয়ে আসে। ধীরে ধীরে তাদের সমস্ত ধনসম্পদ পিতার চিকিৎসায় খরচ হয়ে যায়। এইভাবে পিতার চিকিৎসা করাতে করাতে কৃষকের পুত্র একেবারে গরিব হয়ে পড়ে। কিন্তু তারপরেও পিতার স্বাস্থ্যের কোনো উন্নতি হয় না। যখন কোনো এক ঔষধি কাজ করছিল না তখন একদিন কৃষক তার ছেলের কাছে ডেকে বলল, হে পুত্র, যখন কোনো কাজ মানুষের ক্ষমতার বাইরে চলে যায় এবং তার আর কোনো সমাধান খুঁজে পাওয়া যায় না তখন সেই কাজ ঈশ্বরের উপর ছেড়ে দেওয়াই উচিত। তাই পুত্র, এখন আমার চিন্তা ছেড়ে তুমি তোমার বিয়ের ও নিজের সংসার গড়ে তোলো। বাবার মুখে এই কথা শুনে রোহন একেবারে চুপ হয়ে যায়। সেই বা কী করত? তার ঘরে যা কিছু সঞ্চিত ছিল তা তো আগেই পিতার চিকিৎসায় শেষ হয়ে গেছে। তখন রোহন বলে, বাবা, আপনি যা মনে করেন তাই করুন। এরপর সেই গরিব কৃষক নিজের পুত্র রোহনের বিয়ে এক গরিব ঘরের কন্যার সাথে দিয়ে দেয়। আর বিয়ের কদিন পরেই কৃষকের মৃত্যু হয়। পিতার মৃত্যুর পর রোহন সম্পূর্ণ রীতি অনুযায়ী তার শেষকৃত্য সম্পন্ন করে। রোহনের ঘর বাড়ি জমি জমা সব কিছুই আগেই পিতার চিকিৎসার জন্য বিক্রি হয়ে গিয়েছিল। আর যেটুকু সঞ্চয় ছিল তা পিতার শেষকৃত্যে শেষ হয়ে যায়। এইভাবে রোহন একেবারে গরিব হয়ে পড়ে। বন্ধুরা, রোহন যখন একেবারে নিঃস্ব হয়ে পড়ে তখন সে তার স্ত্রীকে নিয়ে গ্রামের বাইরে একটি ঝুপড়ি বানিয়ে থাকতে শুরু করলো। এখন সে অন্যের খেতে মজুরি করে কষ্ট করে স্ত্রীর সন্তানদের পেট চালাতো। এদিকে রোহনের বোন কমলা, যার বিয়ে হয়েছিল এক ধনী ব্যবসায়ী ঘরে, সে যখন তার ভাইয়ের এমন দুর্দশার কথা জানতে পারে তখন সে নিজের গরিব ভাইকে ঘৃণা করতে শুরু করে। সে মনে মনে ভাবে, আমার ভাই তো এখন একেবারে ভিখারি হয়ে গেছে। তার ঘর বাড়ি জমি জমা সবই বিক্রি হয়ে গেছে। এখন তার কাছে একটা ফুটো কড়িও নেই। যদি এই অবস্থায় আমার শ্বশুরবাড়িতে চলে আসে তাহলে আমার দেবর জেঠারানীরা দেখি খুবই অপমান করবে এবং উপহাস করবে। বলবে, তোমার পিতৃলয় তো একেবারে দেউলিয়া হয়ে গেছে। তখন তো আমার খুবই বদনাম হবে। এইভাবে কমলা নিজের ভাইয়ের সম্পর্ক ছিন্ন করে দেয়। না সে ভাইকে নিজের বাড়িতে নিমন্ত্রণ করে, না সে নিজে কখনো ভাইয়ের বাড়িতে যায়। রোহনও ভালোভাবে বুঝতে পারে যে তার বোন তাকে ঘৃণা করছে, তাই সেও কখনো বোনের শ্বশুরবাড়ি যায় না। এইভাবে কমলা বড় আরামের সুখ সুবিধার মধ্যে দিয়ে নিজের শ্বশুর বাড়িতে জীবন কাটাতে থাকে আর রোহন তার স্ত্রীকে নিয়ে ঝুপড়িতে কষ্ট করে দিন কাটাতে থাকে।
এরপর শকুন গল্প শোনাতে শোনাতে বলে, এইভাবে কয়েক বছর কেটে যায়। একদিন রোহান বোন কমলার ছেলের বিয়ের দিন ঠিক হয়, কিন্তু কমলা তার গরিব ভাই রোহানকে নিয়ে কোনো রকম নিমন্ত্রণ পাঠায় না। যখন এই খবর রোহান জানতে পারে সে তার ভাগ্নির বিয়ে হতে চলেছে, তখন সে খুব খুশি হয়। সেই আনন্দের কথা সে তার স্ত্রী সুশীলাকে জানায়, আমার ভাগ্নির বিয়ে হচ্ছে, তাই আমাদের সবাইকে বোনের বাড়ি যেতে হবে। যখন রোহনের স্ত্রী এই কথা জানতে পারে, তখন সেও খুশিতে ভরে ওঠে আর মনে মনে ভাবে, চলো এই সুযোগে অন্তত একবার ননদের সঙ্গে দেখা হবে আর তার বাড়িটাও দেখা হবে। সে খুশি হয়ে স্বামীকে বলল, আমি অবশ্যই তোমাকে নিয়ে যাব, কিন্তু তার আগে বলো তো আমাদের ননদ রানী কি আমাদের জিনিসপত্র নিমন্ত্রণ পাঠিয়েছে? স্ত্রীর মুখে এ কথা শুনে রোহন একবারে চুপ হয়ে যায়। তারপর সে বলে, নিমন্ত্রণ তো আসেনি, তবে আমি অন্যের মুখে খবর পেয়েছি যে আমাদের ভাগ্নের বিয়ে হচ্ছে, কিন্তু তাতে কি আসে যায়, শেষমেশ তো সে আমার বোনেরই ছেলে। তখন সুশীলা তার স্বামীকে বলে, আপনার কথা ঠিক, কিন্তু নিমন্ত্রণ ছাড়া ননদের বাড়ি যাওয়াটা একদমই ঠিক হবে না। তখন রোহন তার স্ত্রীকে বোঝানোর চেষ্টা করে, প্রিয় কমলার শ্বশুরবাড়ির লোকজন বড় লোক, হয়তো আমাদের কথা তার মনে নেই, অথবা হতে পারে আমাদের জন্য নিমন্ত্রণ পাঠিয়েছিল, কিন্তু সেই নিমন্ত্রণ আমাদের কাছে পৌঁছায়নি। তাই তুমি কোনো চিন্তা করো না, বাচ্চাদের প্রস্তুত করো আর আমার সঙ্গে আমার বোনের বাড়ি চলো। স্বামীর মুখে সেই কথা শুনে সুশীলা বলে, ঠিক আছে, আপনি যদি যেতে চান তাহলে আপনি যান, কিন্তু আমি যাব না। স্ত্রীর মুখে কথা শুনে রোহান বলে, ঠিক আছে, যদি এটাই তোমার শেষ ইচ্ছা হয় তাহলে তুমি বাচ্চাদের নিয়ে ঘরেই থাকো, আমি একালাই কমলার শ্বশুর বাড়ি যাব। এই অবস্থায় আমি যদি না যাই তাহলে আমার বোনের শ্বশুর বাড়ির লোক তাকে খোঁটা দেবে, বলবে খরচ হয়ে যাওয়ার ভয়ে তোমার ভাই হয়তো আমার বাড়ি আসেনি। রোহন ঘরের ভেতর থেকে বেরিয়ে পড়ে। এদিকে শকুন তার স্ত্রীকে গল্প বলতে বলতে বলে, হে প্রিয়, রোহন তখন খুব গরিব হয়ে পড়েছিল, তার ভাগ্নির জন্য জামা কাপড় কেনার মতো টাকা ছিল না, তাই সে কারোর কাছ থেকে টাকা ধার করে এবং সেই টাকায় সে তার নিজের বোন ও কমলা ও জামাইবাবুর জন্য সুন্দর সুন্দর কাপড় কেনে। তারপর সেই কাপড় নিয়ে বোনের শ্বশুরবাড়িতে উদ্দেশ্যে রওনা হয়। চলতে চলতে সকাল থেকে সন্ধে হয়ে যায়। অবশেষে শেষে নিজের বোনের দরজায় এসে পৌঁছায়। দরজার পাশে গিয়ে দাঁড়িয়ে থাকে। বেচারা দরজার সামনে দাঁড়িয়ে থাকে, কিন্তু বোনের আসার অপেক্ষায়। রোহনকে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে কমলার যা তার ভাইকে দেখতে পেয়ে যায় এবং সেই কথাটা কমলাকে এসে জানায়। কমলা তাকে জিজ্ঞাসা করে যে তার ভাই কীরকম অবস্থায় দাঁড়িয়ে আছে। তখন সে বলে, ছেঁড়া ফাটা জামা পরে দাঁড়িয়ে আছে আর সে তোর জন্য অপেক্ষা করে দাঁড়িয়ে আছে। এই কথা শুনে কমলা রাগে ফুঁসতে থাকে। সে সবার চোখ এড়িয়ে চুপি চুপি ভাইয়ের কাছে পৌঁছে যায়। ওদিকে রোহন যখন দেখে কমলা তার দিকে এগিয়ে আসছে, তখন তার মুখ আনন্দে ভরে ওঠে। বোনকে দেখে চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে থাকে। এরপর কমলা চুপি চুপি তাকে ভেতরে ঘরে নিয়ে যায়, বাড়ির ভেতরের দিকে, যেখানে গিয়ে জিজ্ঞাসা করে, ভাই তোমাকে কে নিমন্ত্রণ পাঠিয়েছিল, তুমি এভাবে কেন চলে এসেছো? তখন রোহন বলে, বোন, তুমি তো তোমার ভাইকে একেবারেই ভুলে গেছো, কিন্তু অন্য কারোর মুখে শুনেছি যে আমার ভাগ্নির বিয়ে হচ্ছে, এই কারণেই আমি এসেছি। তোমার ছেলের জন্য নতুন জামা কাপড় নিয়ে এসেছি। ভাইয়ের মুখে এ কথা শুনে কমলা বিরক্ত হয়ে বলে, হে ভাই, তোমার এমন নির্লজ্জের মতো কাজ করা ঠিক হয়নি। তুমি এভাবে ছেঁড়া ফাটা জামা পরে আমার শ্বশুরবাড়ি চলে এলে, এতে তো আমার লজ্জায় মাথা কাটা যাচ্ছে। অন্তত নিজের জন্য নয়, পরের সম্মানের খেয়াল রেখে তুমি যদি এই কাজটা না করতে তাহলে খুবই ভালো হতো। কমলার মুখে এ কথা শুনে রোহন তার কাছে ক্ষমা চায় আর বলে, বোন, আমাকে ক্ষমা করে দাও, আমি জানতাম না যে তোমার এরকম অপমান হবে, তাহলে আমি কোনোদিন এখানে আসতাম না। আমি ভেবেছিলাম ভাগ্নের বিয়ে যদি আমি না যাই হয়তো তোমাকে তোমার শ্বশুরবাড়ির লোক খোঁটা দেবে, সেই জন্য আমি চলে এসেছি তোমার কাছে। দাদার এই কথা শুনে বোন বলে, ঠিক আছে, তুমি যখন চলেই এসেছো তাহলে আমার একটা কথা মন দিয়ে শোনো, যতক্ষণ না আমার ছেলের বিয়ে হচ্ছে ততক্ষণ তুমি এই ঘরেই বন্দি থাকবে আর ভুল করেও এই ঘর থেকে বাইরে বেরোবে না, তাহলে তোমাকে আমি কখনোই ক্ষমা করব না। আর খাবারের ব্যাপারে, যখন খাবার তৈরি হবে
তখন আমি তোমার ঘরে খাবারের থালি পাঠিয়ে দেব। তুমি চুপচাপ পেছনের দরজা দিয়ে বাড়ি চলে যাবে। রোহন বলে, ঠিক আছে, আমি আজ রাতেই তোমার বাড়ি থেকে আমার গ্রামে চলে যাব। আর রোহন যে জামা কাপড়গুলো নিয়ে এসেছিল তার বোনের জন্য, সেগুলো সে কমলাকে দিয়ে দেয়। এরপর কমলা সেগুলোকে নিয়ে বাইরে চলে যায় এবং বের হওয়ার সঙ্গে সঙ্গে সে দরজায় তালা লাগিয়ে দেয়। বন্ধুরা, এত গল্প শোনার পর শকুনি কিছুক্ষণের জন্য চুপ হয়ে যায়। তখন শকুন বলে, হে প্রাণনাথ, গল্পটি খুবই রোমাঞ্চকর এবং শিক্ষণীয়, আপনি পরের অংশটুকু শোনান। শকুন তখন গল্প চালিয়ে যেতে থাকে, বলে, হে প্রিয়, রোহন সেই অন্ধকারে ঘরে বসে তার বোনের ফিরে আসার জন্য অপেক্ষা করতে থাকে। ভাবতে থাকে যে তার বোন খাবার নিয়ে আসবে আর সে সুস্বাদু খাবার খাবে। কিন্তু তার নিষ্ঠুর বোন ভাইকে বরে বন্ধ করে রেখে নিজের কাজে কর্মে ব্যস্ত হয়ে পড়ে। আর সে ভাইকে ভুলে যায়, নিজের কাজকর্মে এতটাই ডুবে যায় যে একদমই ভুলে যায় যে ভাইকে ঘরে বন্দি করে রেখে এসেছি। বন্ধুরা, সময় যত বাড়তে থাকে রোহনের অবস্থা ততই খারাপ হতে থাকে। খিদের জ্বালায় সে কষ্ট পেতে থাকে। তখন রোহন তার বোনকে ডাকতে থাকে, কিন্তু তার ডাক কেউ শোনে না। এইভাবে রোহন সেই অন্ধকারে ঘরে পড়ে পড়ে 3 দিন কাটিয়ে দেয় এবং তার স্ত্রী সন্তানের কথা মনে করতে থাকে। সে ভাবে, যদি কেউ না আসে তাহলে আমি এই ঘরে ক্ষুধার তৃষ্ণায় মারা যাব। আর যদি মারা যায় তাহলে আমার স্ত্রী সন্তানদের কি হবে? কীভাবে তারা আমার অনুপস্থিতিতে বাঁচবে? এই ভাবনা ভাবতে ভাবতে রোহন অজ্ঞান হয়ে যেতে। তখনই সে এক কাজের জন্য কমলার জেঠানি তার পাশের ঘরের পাশ দিয়ে যাচ্ছিল। রোহন যখন তার নুপুরের আওয়াজ শোনে তখন তার সমস্ত শক্তি দিয়ে ঘরের দরজা পিটতে থাকে। কমলার তখন যা সেই শব্দ শুনে দরজা খুলে যায় এবং রোহনকে দেখে চমকে ওঠে। তিনি রোহনকে জিজ্ঞাসা করতে থাকে, হে ভাই, তোমাকে এই ঘরে বন্ধ করে কে রেখেছে? রোহন এই প্রশ্নের উত্তর দেয়। যখন কমলা জেঠানি আবার প্রশ্ন করে তখন রোহন সত্যি কথা না বলে মিথ্যা বলে, আমি এখানে বিশ্রাম নিচ্ছিলাম, তখন ভুলবশত দরজা তালা লাগিয়ে দেওয়া হয় আর আমি এই ঘরে বন্দি হয়ে যাই। বোন, তুমি আজ না আসলে আমি মারা যেতাম। এই কথা বলে রোহন বাড়ির পেছনের দরজা দিয়ে চুপচাপ বাইরে বেরিয়ে চলে যায় এবং নিজের বাড়ির দিকে রওনা দেয়। 3 দিন ধরে ক্ষুধার্ত তৃষ্ণার্ত থাকার পর নিজের বাড়ির দিকে হাঁটতে হাঁটতে সে অনেক দূর চলে যায়। হেঁটে হেঁটে তার মাথা ঘুরতে শুরু করে। ঠিক তখনই সে মাটিতে পড়ে যাচ্ছিল। এমন সময় এক বৃদ্ধা এসে রোহনকে ধরে ফেলে। যে বৃদ্ধা মায়ের কোলে রোহন শুয়ে পড়েছিল সেই বৃদ্ধা মা আসলে সাক্ষাৎ দেবী মা ছিলেন। এদিকে রোহনের স্ত্রী সুশীলা প্রতিদিন দেবী মায়ের পুজো করত এবং পূর্ণ ভক্তি ও বিশ্বাসের সঙ্গে দেবী মায়ের উপাসনা করত। সেই কারণে রোহন যখন মাটিতে পড়তে যাচ্ছিল তখনই দেবী মা উপস্থিত হয়ে রোহনকে ধরে ফেলে এবং রোহনের যখন জ্ঞান ফিরে পায় তখন দেবী মায়ের পায়ে নত হয়ে প্রণাম করে এবং বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। ঠিক তখনই সেই বৃদ্ধা মা তাকে বলে, তুমি কোথা থেকে এসেছিলে এবং কোথায় যাচ্ছিলে? রোহন বলে, মা, আমার ভাগ্নের বিয়ে ছিল, তাই আমি বোনের বাড়ি থেকে আসছি আর এইখানেই আমার গ্রাম, আমি গ্রামে ফিরে যাচ্ছি। তখন বৃদ্ধা মা রোহনকে বলে, পুত্র, তুমি যদি মন খারাপ না করো তাহলে আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই। রোহন বলে, মা, তুমি কি প্রশ্ন করতে চাও বলো, আমি তোমার সমস্ত প্রশ্নের উত্তর দেব। বৃদ্ধা মা প্রশ্ন করেন, পুত্র, তুমি যখন তোমার বোনের বাড়ি থেকে আসছো তখন তুমি বললে বিয়ে ছিল, তাহলে তুমি কেন খালি হাতে খালি পেটে যাচ্ছ? তোমার বোন কি তোমার সন্তানের জন্য কিছুই পাঠায়নি? বৃদ্ধা মায়ের মুখ থেকে এমন কথা শুনে রোহনের চোখে জল চলে আসে। এরপর রোহন সেই দেবী মাকে সমস্ত ঘটনা জানিয়ে দেয়। তারপর দেবী মা রোহনকে বলে, হে পুত্র, তুমি কোনো চিন্তা করো না, যা ঘটেছে তা ভুলে যাও। এখানে কিছুটা দূরে আমার এক বাগান আছে, সেখানে নানা ধরনের ফুল ফুটেছে। তুমি সেখান থেকে ফল খেয়ে তোমার পেট ভরিয়ে নাও, কারণ তুমি 3 দিন কিচ্ছু খাওনি। আর তোমার পেট ভরে গেলে কিছু ফল তুমি তোমার স্ত্রী ও সন্তানদের জন্য নিয়ে যেও, যার ফলে তোমাকে জিজ্ঞাসা করলে তুমি বলতে পারবে যে তোমার বোনের বাড়ি থেকে তুমি এই ফলগুলো নিয়ে এসেছো। এরপর বুড়িমার কথা শুনে রোহন তাই করল। ফল কিছু খেয়ে নিয়ে কিছু ফল থলিতে ভরে নিজের বাড়ির দিকে রওনা দিল। তখন বুড়িমা রোহনকে বলেন, হে পুত্র, যাওয়ার আগে আমার এই 8টি কথা শোনো, এগুলি তোমার জীবনে অনেক কাজে আসবে। এইভাবে বুড়িমা রোহনকে 8টি উপদেশ দেন। রোহন এই উপদেশ শোনার পর বাড়ির উদ্দেশ্যে চলে যায়। রোহন যখন ফল হতে থলেটি নিয়ে বাড়ি পৌঁছায়
তখন তার ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে ও সুশীলা তার কাছে ছুটে আসে এবং এসব দেখে অনেক খুশি হয়। এরপর রোহন ওই ব্যাগটি তার স্ত্রী সুশীলার হাতে দেয়, বলে, দেখো আমার বোন তোমার জন্য কী কী পাঠিয়েছে। এরপর সুশীলা সেই ব্যাগটি উল্টে দেয় এবং তাতে হীরা মতি সোনার অলংকার বের হয়ে আসে। সুশীলা বলে, অবশেষে আমাদের ননদ তো আমাদের ভাগ্য বদলে দিল। তারা ফলের ভিতরে লুকিয়ে হিরে মণি পাঠিয়েছে। এটি দেখে রোহন বুঝতে পারে যিনি রাস্তায় তাকে সাহায্য করেছিলেন তিনি কোনো সাধারণ মহিলা নন, বরং তিনি সাক্ষাৎ দেবী মা ছিলেন। তবে এই বিষয়ে সে তার স্ত্রীকে কিছুই বলে না এবং মনে মনে বুড়িমাকে ধন্যবাদ জানায়। শকুন বলে, হে প্রিয়, এইভাবে রোহন প্রচুর ধনসম্পদ পায় এবং আবার ধনী হয়ে ওঠে। কিছুদিন পর রোহন তার স্ত্রী সন্তানদের জন্য বিশাল একটি প্রাসাদ বানায় এবং রাজা মহারাজাদের মতো থাকতে শুরু করে। শহরের সবাই রোহনকে দেখে সম্মান করতে থাকে। এরপর একদিন রোহনের স্ত্রী সুশীলা তার ননদকে বাড়িতে আসার জন্য রোহনকে জানায়, যাতে সে তার ননদকে দেখতে পাবে। রোহন তার স্ত্রীর কথায় রাজি হয়ে যায় এবং তার বোনের শ্বশুর বাড়িতে চলে যায়। কিছু সময় পর রোহন তার বোনের শ্বশুরবাড়ি পৌঁছায়। আবার সেই একইভাবে সেই দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে, সেখানে সে কিছুদিন আগে দাঁড়িয়েছিল। ঠিক তখনই কমলার যা ঘর থেকে বাইরে বেরিয়েছে বাইরের দৃশ্য দেখে দৌড়ে গিয়ে কমলার কাছে বলে, কমলা, আজ তোর ভাই আবার এসেছে। এটি শুনে কমলা বলে, কোনো ভিখারি আমার ভাই হতে পারে না, আমার কোনো ভাই নেই। কমলা তখনও তার ভাইকে ভিখারি ভাবছিল, কিন্তু তার যা বলে, কমলা, আজ তোর ভাই ভিখারির মতো নয়, বরং মহারাজের মতো এসেছে। তার পিছনে 4 জন সৈন্য রয়েছে এবং তোর দরজার সামনে বিশাল একটি রথ দাঁড়িয়ে আছে। তুই একবার গিয়ে দেখে আয়। কমলা যখন এসব শোনে তখন তার বিশ্বাস হয় না। সত্য জানবার জন্য সে নিজের ভাইকে চুপি চুপি দেখতে থাকে। যেমনি সে তার ভাইয়ের নতুন রূপ দেখে, তার ঐশ্বর্য দেখে চমকে ওঠে। সে ভাবতে থাকে, কাল পর্যন্ত তো আমার ভাই ছিল ভিখারি, পুরোপুরি ভিখারি, পরনে সঠিক কাপড়ও ছিল না, হঠাৎ এত কীভাবে ধনী হয়ে গেল। কমলা তার ভাইকে দেখে একেবারেই অবাক হয়ে যায়। এরপর সে আরতি নিয়ে এসে তার ভাইকে আরতি করতে শুরু করে। এরপর কমলা বড় আদরে ভাইকে বাড়িতে নিয়ে যায় এবং বলে, ভাই, আমাকে ক্ষমা করে দিও, আমার জন্য তোমাকে অনেক কষ্ট ও লজ্জা সহ্য করতে হয়েছে। এটা শুনে রোহন বলে, বোন, কোনো সমস্যা নাই, কোনো এক সময় দিন ভালো ছিল না, তোর ভুল আগে আমি ক্ষমা করে দিয়েছি। এখন এসব ভুলে আমার সঙ্গে বাড়ি চল, আমি তোকে নিতে এসেছি। এটা শুনে কমলা খুব খুশি হয়। নিজের ভাইয়ের বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত হয়ে রথে চড়ে ভাইয়ের সঙ্গে চলে যায়। এইভাবেই যখন রোহনের বোন কমলা তার পিতৃবাড়ি পৌঁছায় তখন ভাইয়ের এই ঐশ্বর্য দেখে অবাক হয়ে যায়। এত বড় সুন্দর প্রাসাদের ভিতর দেখে এত কর্মচারী, অনেক খাদ্য মজুদ রয়েছে, এসব দেখে কমলা আশ্চর্য হয়ে পড়ে। অপরদিকে রোহনের স্ত্রী সুশীলা তার ননদকে খুব আদর যত্ন করে এবং 7 দিন ধরে সেবা করতে থাকে। সুশীলা মনে করছিল এসব তার ননদের জন্যই হয়েছে, কারণ রোহন কখনো তার স্ত্রীর কাছে ধনী হওয়ার কারণ বলেইনি। কারণ সে জানত এসব কমলার জন্য নয়, বরং দেবী মায়ের আশীর্বাদে হয়েছে। কিছুদিন পর রোহনের বোন কমলার যখন শ্বশুরবাড়ি ফেরার সময় আসে তখন সুশীলা তার স্বামীকে বলে, হে স্বামী, কাল তোমার বোন বাড়ি ফিরে যাবে, তাই তুমি বাজারে গিয়ে তার জন্য কিছু সুন্দর উপহার নিয়ে এসো। স্ত্রীর মুখে এসব কথা শুনে রোহনও মনে ভাবনা আসে যে তাই করি। এরপর রোহন একটি মুচির দোকানে এসে পৌঁছায় আর মুচি ভাইকে বলে, হে মুচি ভাই, আমাকে আমার বোনের জন্য কথা বলার মতো জুতো তৈরি করে দিতে হবে, তুমি কি পারবে? তখন মুচি বলে, হ্যাঁ আমি পারবো, কিন্তু এর জন্য অনেক খরচা হবে। রোহন বলে, হে মুচি ভাই, তার জন্য আমি তোমাকে তোমার চাহিদা মতো মূল্য দেব, কিন্তু জুতা তৈরি করে যে জুতো পরবে, যখন হাঁটবে, তখন এই 8টি কথা বলবে। এরপর রোহন মুচিকে সেই 8টি কথা জানায় যা তাকে বৃদ্ধ মা বলেছিলেন। রোহন মুচিকে বলে, হে মুচি ভাই, আমি এখন তোমাকে সেই 8টি জ্ঞানের কথা বলবো, এটা মনে রাখবে। এরপর রোহন একে একে সেই 8টি জ্ঞানের কথা মুচিকে শোনায়। প্রথম কথা, মানবকে কখনো ভুলে যাওয়া উচিত নয়, অজ্ঞতা ও দরিদ্রতার মধ্যে কোনো পার্থক্য নেই। দ্বিতীয় কথা, সময় কখনো নির্দিষ্ট জায়গায় বসে থাকে না, কাজ না করলে কোনোদিনও সুখ আসবে না। তৃতীয় কথা, আলস্যের কারণে যে ব্যক্তি পরিবর্তন করতে পারে না সে নিজেকে সর্বদা দিন মনে করে।
চতুর্থ কথা, দারিদ্রতা সবচেয়ে বড় অভিশাপ, তবে জ্ঞান অর্জন করলে সব কিছু দূর হতে পারে। পঞ্চম কথা, কর্ম না করে ভাগ্যকে দোষ দেওয়া কখনোই উচিত নয়। ষষ্ঠ কথা, অজ্ঞতার থাকা মানুষ সবসময় দরিদ্র থাকে, তবে জ্ঞান হলো সেই অস্ত্র যা যুদ্ধে জয় এনে দেয়। সপ্তম কথা, জ্ঞানী মানুষের পরিশ্রম কখনো বৃথা যায় না এবং সে যে কোনো পরিস্থিতিতে উন্নতি লাভ করতে পারে। অষ্টম কথা, যখন পয়সার বাজারে রূপ পরিবর্তন হয় তখন সম্পর্ক শুধুমাত্র অর্থের উপর নির্ভর করে, যা দরিদ্রদের আরও ক্ষতিকর। রোহন মুচিকে বলে, হে মুচি ভাই, এই 8টি কথা বলার মতো জুতো তৈরি করো। যখন আমার বোন এই জুতো পরবে এবং এইসব কথা শুনবে, তখন সে তার ভুল বুঝতে পারবে এবং উপলব্ধি করতে পারবে যে তার অর্থের গর্বে ভেসে সে নিজের ভাইকে অসম্মান করা উচিত হয়নি। এরপর রোহন মুচির কথা শুনে সেই সোনালি, রূপালি, পাদ্য ফুলে বাঁধানো মূল্যবান রত্নচিত জুতো তৈরি করে নেয় এবং তা উপহার হিসেবে নিজের বোন কমলাকে দেয়। কমলা যখন সেই সোনালি জুতো চকচকে, তার মুখ খুশিতে ভরে ওঠে। এরপর কমলা ভাইয়ের বাড়ি থেকে বিদায় নিয়ে শ্বশুর বাড়িতে পৌঁছায়। তখন তার জায়েরা জিজ্ঞাসা করে, কমলা, তোমার ভাই তোমাকে কি উপহার দিয়েছে? তখন কমলা বলে, আমার ভাই আমাকে এই সুন্দর জুতো উপহার দিয়েছে। এরপর কমলা সেই জুতো পরে হাঁটতে থাকে। জুতো পরে কমলা যখন হাঁটে তখন সেই জুতো কথা বলতে থাকে, পয়সা বাজারে বদলে গেছে সভ্যতা, ধন দৌলতের সম্পর্কের কথা, মূল্য কমে গেছে। এই কথা শোনার পর কমলার মাথায় লজ্জা নত হয়ে যায় এবং সে তার ভাইকে মনে করে হঠাৎ কান্নায় ভেঙে পড়ে। তখন তার জায়েরা জানতে চায়, কমলা, এসব কী হলো? এরপর কমলা তার জায়েদের সব কিছু সত্যি কথা জানায়, যে তার পয়সার অহংকারে এসে তার ভাইকে অনেক বাজে কথা বলেছিল এবং 1 গ্লাস জল পর্যন্ত তাকে দেয়নি এবং তার ভাই তাকে অনেক মূল্যবান জুতা উপহার দিয়েছে। এখন নিজের উপর ঘৃণা হচ্ছে। এরপর কমলা নিজের উপর ঘৃণা করতে শুরু করে আর বলে, আমি আর বাঁচতে চাই না। তখন তার জায়েরা তাকে বোঝায় আর বলে, যা কিছু হয়েছে তা ভুলে যাও, ভবিষ্যতে এই কাজ কখনোই করো না। মানুষ ধন দৌলতের অহংকার করে তার মা লক্ষ্মীকে চিরকাল দূরে চলে যায়। তাই আমার কথাগুলো সবসময় মনে রেখো। এইভাবে কমলার যা তাকে 8টি গুরুত্বপূর্ণ কথা শিখিয়ে দেয়। বলে, কমলা, ব্যক্তি রাতে রান্নাঘরে ময়লা বাসনপত্র রাখে, আবার খাবার দাবার নষ্ট করে, সে দ্রুত গরিব হয়ে যায়। দ্বিতীয় কথা, যে বাড়িতে মহিলাদের অসম্মান করা হয়, সেখানে সম্মান দেওয়া হয় না, সেই বাড়িতে দেবী লক্ষ্মীও বেশি দিন থাকে না। তৃতীয় কথা, যে ঘরের মহিলারা সূর্যাস্তের পর ঘর বাড়ি ঝাড়ু দেয়, সেই পরিবার দ্রুত গরিব হয়ে যায়। চতুর্থ কথা, যে ঘরে অর্থের মূল্য দেওয়া হয় না, সেখানে অর্থ অসঙ্গতভাবে খরচ করা হয়, সেই ঘর থেকেও মা লক্ষ্মী রুষ্ট হয়ে চলে যান। পঞ্চম কথা, যে মানুষ টাকা পাওয়ার পর সেই টাকা দিয়ে অন্যদের সম্মান ক্ষুণ্ণ করে বা ধনবলকে ব্যবহার করে অন্যদের দুর্ভোগে ফেলে, তাদের ঘর থেকেও মা লক্ষ্মী দ্রুত চলে যায়। ষষ্ঠ কথা, যে ঘরের লোকেরা নিজেদের কর্তব্য পালন করে না এবং যে কোনো কাজ পরবর্তী সময়ের জন্য রেখে দেয় এবং তার ঘর থেকেও মা লক্ষ্মী রুষ্ট হয়ে চলে যায়। সপ্তম কথা, যে পরিবারে বড়দের সম্মান দেওয়া হয় না, যারা বড়দের কথা শোনে না বা তাদের প্রতি অবমাননা করে, তাদেরও গরিব ঘরে আসতে হয়। অষ্টম কথা এবং শেষ কথা, যে পরিবারে অতিথিদের সম্মান করা হয় না, যারা অতিথিকে অসম্মানে রাখে বা দরজার সামনে দাঁড়িয়ে ভিখারি বা অনাহারীকে খালি হাতে ফেরত পাঠায়, তাদের ঘর থেকেও মা লক্ষ্মী চলে যান। এইভাবে কমলার যা কমলাকে 8টি গুরুত্বপূর্ণ কথা শিখিয়ে দেয়। বলে, বোন, এগিয়ে যেতে যেতে জীবনে এই 8টি কথা মনে রেখো। বন্ধুরা, এদিকে এই শকুনি তার স্ত্রী শকুনিকে বলে, এভাবে রোহন বোন কমলাকে সম্পূর্ণ বদলে দিয়ে দেয় এবং বুঝতে পারে মায়া তো আসে যায়, কিন্তু মায়ের প্রতি কখনো অহংকার করা উচিত নয়। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন। যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। রাধে রাধে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।